ইউরোপে বৈধ হওয়ার জন্য সুবর্ণ সময় কিন্তু এখন। ইন্ডিয়াকে গালি দিচ্ছেন, আগে ইন্ডিয়া সম্পর্কে জানেন, তারপরে ভেবেচিন্তে 2 গুণ 3 গুণ বেশি করে গালি দেন। বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণ করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? ত্রাণ করতে গিয়ে, ত্রাণ দান করতে গিয়ে ত্রাণকর্তারাই বর্তমানে বিপদে, ত্রাণকর্তারাই বিপদের সৃষ্টি করতেছে। এই সমস্ত বিষয়গুলোই আজকের ভিডিওতে থাকবে। সবার প্রথমে কোনো একটা কারণে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাচ্ছি। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ। ব্যাপারটা আমি পরে ক্লিয়ার করব। আজকে আমাদের এই বন্যা দুর্গত বাংলাদেশে আমরা কেউই ভালো নাই। কালকে সারা রাত ঠিকভাবে ঘুমাইতে পারে নাই। কি চলতেছে বাংলাদেশে একবার একটু চিন্তা করে দেখেন ভাই। যাই হোক, সবার প্রথম কথা হলো গিয়ে ইউরোপে আপনারা বৈধ হইতে পারবেন। হ্যাঁ, দেখেন বর্তমান যে রাজনৈতিক অস্থিতিশীলতা, এই কথাই বিবেচনা করে গত কয়েকদিনে জার্মানিতে কয়েকজনের সাথে কথা হইলো, ইটালিতে একজনের সাথে কথা হইলো, আমি বর্তমানে রোমানিয়াতে অবস্থান করতেছি, এইখানেও কয়েকজনের সাথে কথা হইলো। যেহেতু রাজনৈতিক অবস্থার খুবই অবনতি ঘটেছে বাংলাদেশে, সেই প্রেক্ষাপট চিন্তা করে যাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে অথবা যাদের কোনো সমস্যা আছে বাংলাদেশে, তারা খুব সহজেই কিন্তু এখানে বৈধ হওয়ার জন্য আপনারা সুযোগ পাচ্ছেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যারা লিগালভাবে ইউরোপে এন্ট্রি করেছেন তাদের কিন্তু সেই সুযোগটা থাকতেছে না। অর্থাৎ যাদের একবার ফিঙ্গার পড়ে গেছে তাদের কিন্তু সেই সুযোগটা থাকতেছে না। এটা আপনারা ক্লিয়ার থাকবেন এবং মানুষের কাছ থেকে প্রতারণা হওয়ার হাত থেকে বাঁচবেন। এখন যদি আপনি লিগালভাবে ইউরোপে ঢুকে আপনি যদি বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশনের দোহাই দেন, তাহলে কিন্তু আপনার কেস টেকার চান্স অনেক কম। কিন্তু নতুনভাবে যারা অ্যাজাইলাম মারতেছেন, যাদের কোনো ডকুমেন্ট নাই, যাদের কোনো ফিঙ্গার পড়ে নাই, তাদের জন্য কিন্তু আসলে একটা সুবর্ণ সুযোগ এখন। কিন্তু এই ব্যাপারে আমি বেশি কিছু আর বলবো না, জাস্ট এইটুকুই আপনারা ক্লিয়ার থাকেন। দ্বিতীয় জিনিসটা হলো গিয়ে দেখেন, ইন্ডিয়া সম্পর্কে আসলে আমি জার্মানি যাই, তারপরে আপনাদের সাথে কথা বলবো। যেই কথাগুলো আজ থেকে আমি প্রায় 7-8 বছর আগে নিজেই শুরু করেছিলাম আমার পরিবারের মাধ্যমে, তো সেই জিনিসগুলো এখন ঘুরতে যাচ্ছে। বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাবো জার্মানিতে গিয়ে। কিন্তু আপাতত আগে আমরা নিজেরা নিজেদেরকে সাহায্য সহযোগিতা করি, পরিস্থিতি আগে আমরা সামাল দেই আগে, তারপরে হইলো গিয়ে অন্য কিছু আমরা চিন্তা করব। এরপরের ব্যাপার যেটা হলো গিয়ে, বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণ করলেই কি আমাদের সবকিছুই শেষ হয়ে যাচ্ছে? না ভাই, একটা বিষয় একটু চিন্তা করেন। আমি দেখেন সবসময় একটু স্রোতের বিপরীতে থেকেই কথা বলতে চেষ্টা করি, তার কারণ বুঝে শুনে তারপরে। আপনি চায়নার অবস্থান দেখেন, ভৌগোলিক অবস্থান যদি কল্পনা করেন, সি লেভেল থেকে, সমুদ্র পৃষ্ঠ থেকে চায়নার অবস্থান উপরে। চায়নাতেও ভালো ভালো বড় বড় নদী রয়েছে, কিন্তু তাদের বাঁধ দেওয়ার সিস্টেম, এই ড্যাম, এই যে ব্যারেজ, এগুলা যে কত ভালো। কম করে হইলেও প্রায় 90 থেকে 100টার মতো তাদের শুধু বাঁধই আছে। ইন্ডিয়াতেও আছে, কিন্তু ইন্ডিয়া চায়না থেকে একটু নিচে। ইন্ডিয়ার অনেক অঞ্চলগুলো আছে যেগুলো বাংলাদেশের মতোই সমুদ্রপৃষ্ঠের একেবারে কাছাকাছি। কিন্তু বাংলাদেশের আপনি যদি ভৌগোলিক অবস্থান কল্পনা করেন, আজকে যদি পাহাড় গলা পানি নেপাল থেকে আসে, চায়না যদি সব ব্যারেজ খুলে দেয়, ইন্ডিয়া তো ভাইসা যাবে। ইন্ডিয়া যদি সব ব্যারেজ খুলে যায়, বাংলাদেশও ভাইসা যাবে। আজকে একটা জিনিস শুধু আপনি একটু কল্পনা করেন, একজন অনেক দিন আগে, আমার আবার রাজনৈতিক কোনো দলের মধ্যে অন্তর্ভুক্ত করেন না, খাল খননের কথা বলছিল, মনে আছে? যাই হোক, বাংলাদেশে যেটা করতে হবে, এই যে নদী শাসন করার নাম নিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা মাইরা খাইছে, বিভিন্ন প্রজেক্টের আন্ডারে প্রতিটা নদীর উপরে একটা করে ব্রিজ বানাইছে। এই ব্রিজগুলো কতটুকু তারা পরিকল্পনা মাফিক বানাইছে আপনারা জানেন? কতটুকু নদী তারা শাসন করেছে? নদী ঠিকভাবে ড্রেজিং না করে অপরিকল্পিত উপায়ে একটা ব্রিজ বানায় দিলাম, আর 1-2 বছর পরে পুরা নদীটা মইরা গেল, তাহলে তো আমাদের এই গ্রীষ্মের সময় খরা হবে, আর বৃষ্টির সময় তো আমাদের সব গেটের যখন ইন্ডিয়া খুলে দিবে, ভাইসা তো যাবেই। পানি সবসময় কি করে, উঁচু জায়গা থেকে নিচু জায়গায় প্রবাহিত হয়। জিনিসটা আপনারা বুঝেন। ইন্ডিয়া থেকে পানি ছাড়লে আমাদের কোনো না কোনোভাবে এই পানিটা সমুদ্রে পার করে দিতে হবে, বঙ্গোপসাগরে নদী খনন করতে হবে, খাল খনন করতে হবে, রিজার্ভার বানাইতে হবে। তাহলেই নয় একটা এই পানি বন্টনের একটা সুষম বন্টন আমরা করতে পারবো। আমাদের এরকম প্রতি বছর আর বন্যার মুখ দেখতে হবে না। এখন বাঁধের বিপরীতে আপনি যত বড়ই বাঁধ বানান না কেন, এটা আমার সম্পূর্ণ আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি। আজকে ফারাক্কা বাঁধ না কোনটা আপনারা বলতেছেন 7,300 ফিট না কত জানি উঁচু, আমরা 7,500 বানাবো। ভাই, পানির কি শক্তি এটা আপনারা বুঝেন? প্রাকৃতিক শক্তি। পানি যদি আজকে তারা ইন্ডিয়া যদি ছাইরা দেয়, এই বাঁধও তো ভেঙে যাবে, এই বাঁধও তো তলায় যাবে। পানিকে আপনি কখনো আটকায় রাখতে পারবেন? দুই সাইড থেকে চলা শুরু করবে। আমাদের যেটা করতে হবে, আমাদেরকে রিজার্ভার বানাইতে হবে, বড় বড় লেক বানাইতে হবে, যেখানে পানি আটকে থাকতে পারবে।
সেই পানি যখনই আটকা থাকবে আমরা দরকার হয় সেই গেট খুলে দিব। ইউরোপের সিস্টেমগুলো এরকম, প্রচুর লেক। এই লেকগুলো তারা রিজার্ভার হিসেবে রাখে। যখন নদী থেকে পানি ওঠা শুরু করে দেয়, এই রিজার্ভার ভরে যায়, তখন আবার তারা যে কোনোভাবে হোক তারা সমুদ্রে পাস করে দেয় এই পানি। এই ব্যবস্থাটুকু আমাদের করতে হবে। এখন এগুলো আমাদের যারা এই ব্যাপারে পড়াশোনা করছে, পানি নিয়ন্ত্রণ নিয়ে কথা পড়াশোনা করেছে, তারাই ভালো বলতে পারবে। কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে আমি শুধু বলবো যে আমাদের বেশি বেশি খাল খনন করতে হবে, আমাদের নদী শাসন করতে হবে, আমাদের নদীতে ড্রেজিং করতে হবে, নদীর গভীরতা বাড়াইতে হবে। তারপরে না আমরা এই পানিগুলোকে যদি সমুদ্রে পাস করে দিতে পারি, তখনই আসলে এটার একটা বড় সলিউশন আসবে। বাঁধের বিপরীতে বাঁধ বানাইলেই সব সমস্যার সমাধান হবে না। এটা একবার আপনার একটু মানে যুক্তি দিয়ে চিন্তা করে দেখেন। পরবর্তী ব্যাপারটা হলো, আজকে নাম নাই, ধাম নাই, কিচ্ছু নাই, কাপল ভ্লগার, অমুক ভ্লগার, এই সেই। ভাই, যেই জিনিস একটা কথা আছে না যে অধিক লোকে গাজন নষ্ট, জিনিসটা হলো তাই। আপনারা সৎ মনে সৎভাবে আপনারা সাহায্য করার জন্য যাচ্ছেন। ভাই, এক বোটে দেখলাম প্রায় 6 না 7 জন একটা স্পিড বোটে উদ্ধার করতে গেছে। ভাই, আপনি কয়টা মানুষ উদ্ধার করবেন? একটা স্পিড বোটে কয়টা মানুষ ধরে? ধরলাম চাপায় চুপায় আপনার 14-15 জন ধরাইতে পারলেন, 5 জন আপনার চলে গেল, 10 জনের উদ্ধার করলেন। ভাই, 2 জন যান, 13টা মানুষ উদ্ধার করে নিয়ে আসেন। জিনিসটা এরকম। আপনাদের প্ল্যান নাই, পরিকল্পনা নাই, কিচ্ছু নাই। দেখেন, আমি আমার দিক থেকে বিবেচনা করে যেটা বলবো, আমি যদি আজকে বন্যায় ত্রাণকর্তা হিসেবে যে আমি যদি তাদেরকে হেল্প করতে চাই, আমার কোনো অভিজ্ঞতা নাই, এক্সপিরিয়েন্স নাই। আমার অবশ্যই ফেনীর বা কুমিল্লা ওই অঞ্চলের একজন লোকাল লোক লাগবে। আমাদের কোনো সহযোগিতা লাগবে, কোনো আহ, যে যারা এই ব্যাপারে কাজ করে তাদের। যেরকম ধরেন, আমার কথা যদি ধরেন, আমি সবাইকে সাজেস্ট করব আপনারা জাস্ট আইনফাক আসুনা ফাউন্ডেশনে আপনারা দান করে দেন। ধরেন আমি 1 লাখ টাকা আসুনা ফাউন্ডেশনে দান করে দিলাম বন্যার্তদের জন্য। তাদের বিশাল বড় টিম। আর আমি যদি নিজে সাহায্য সহযোগিতা করতে চাই, আমাকে তো ওইখানে একেবারে ডিরেক্টলি পানির মধ্যে নাইমা আমি ছবি ভিডিও সেলফি তুলতে যাচ্ছি, ভিডিও করতে যাচ্ছি, নাকি আমি ওইখানে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে যাচ্ছি, এইটা একবার চিন্তা করেন। আমি আসুনা ফাউন্ডেশনে দিয়ে দিলাম, আমি ঢাকায় বসে সব প্যাকেটে আমি সাহায্য করলাম। ভাই, সেখানেও যতটুকু আপনি সাহায্য করতেছেন, ওইখানেও আপনি সেমই সাহায্য করতেছেন। বরঞ্চ ওইখানে গিয়ে পানির মধ্যে নামে আপনি সাঁতার পারেন না, লাইফ জ্যাকেট নাই, এই নাই ওই নাই, নিজের জীবনরে আপনি নিজে বিপদে পড়তেছেন, আপনার জন্য আর একজন উদ্ধারকর্মীর সমস্যা হইতেছে। হ্যাঁ, স্বেচ্ছাসেবক আমাদের অবশ্যই দরকার। আপনারা যে কোনো বড় যারা কাজ করেছে বিপরীতে, আজকে আজকে আমি বলবো যে আজকে বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর, তাদেরকে আমরা খারাপ জানি, বিকাশ বলি, আমিও বলছি। আপনি তৌহিদ আফ্রিদির কথা বলেন, RS ফাহিমের কথা বলেন, আজকে আপনি ফারাজ করিমের কথা বলেন, ভাই তারা একটু হইলেও এক্সপিরিয়েন্স হয়েছে। তারা টাকা কামাক যা কামাক সেটা হলো আল্লাহর কাছে আমি বিচার দিয়ে দিলাম, আল্লাহ এটা বুঝবে তারা ভালো করছে না খারাপ করছে। কিন্তু তাদের একটা বড় টিম আছে। আপনার আমাদের 2-4-500,000 ধরেন 2-4-5 লাখ আমাদের ফলোয়ার আছে, তাই বলেই আমাদের ওইখানে যায় ভিডিও বানাইতে হবে, ত্রাণ দিতে হবে, তা না। আমার যতটুকু ক্ষমতা আছে সেই অনুযায়ী আমি একটা অনুদান দিয়ে দিচ্ছি। যারা এই ব্যাপারে কাজ করে তারা ভালো বুঝে শুনে আরও ভালোভাবে তারা অর্গানাইজড ওয়েতে হেল্প করতে পারবে। তো এইটা আমার অনুরোধ থাকবে যে আপনারা এখনও অবশ্যই শুধুমাত্র ত্রাণ এখন দিলে হবে না, প্রথমে উদ্ধার করতে হবে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র বন্যা হইল, পানি নিয়ে ছবি দিলাম, ভিডিও দিলাম, এটাই শেষ না। এই কথাটা মাথায় রাখবেন। তো যাই হোক, আমি আসলে এত কথা বলতে চাই নাই। আবারও আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি কোনো একটা কারণে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আর যদি কোনো ধরনের হেল্প বা কোনো কিছু যদি কখনো কারো দরকার হয়, দয়া করে যদি ইম্পর্ট্যান্ট কিছু হয় আমাকে ইমেইল করবেন info.mrshifat@gmail.com, অথবা আপনারা যে কোনো নতুন ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আর শুধু লাস্ট একটা কথা বলতে চাই যে রোমানিয়ায় আসলে হঠাৎ করে আসে এবং কিছু কাজ নিয়ে আসছে, আপনাদের জন্যই আসছে। আমার সাথে আরও আমার শালা জানেন, ও হইল গিয়ে আমার বয়সী। তো আমরা কিছু একটা করতে চাচ্ছি বাংলাদেশের মানুষের জন্য। তো দেখা যাক কতটুকু আমরা সফল হইতে পারি। আমরা গতকালকেও একটা মিটিং করেছি, তার আগের দিনও কিছু লোকের সাথে কথা বলেছি। কিন্তু বর্তমান যেই সিচুয়েশন, আগে বাংলাদেশের অবস্থা শান্ত হোক, আগে আমাদের এই বন্যার থেকে আমরা আগে বাঁচি, আমাদের ভিসা যেই একটা আকাল পড়ে গেছে, এগুলো সব কিছু আগে একটু সুন্দর মতো স্থির হোক, তারপরে আমরা ইউরোপ আসা নিয়ে মেইনলি আমরা চিন্তা করি। তো দোয়া করবেন সবার জন্য। আর বাংলাদেশের মানুষের জন্য অবশ্যই সবাই নফল নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। তার কারণে এই যে মানে এগুলো আসলে উম কিছু জিনিস আছে যেগুলো আল্লাহর তরফ থেকে অটোমেটিক্যালি আসে। এগুলো আল্লাহর পরীক্ষা। সেই পরীক্ষা হিসেবেই আমরা দেখব।
এবং এর মধ্যেও কিছু মানুষ ভাই মানে খুবই খারাপ লাগে, চিরার দাম বাড়ায় দিছে, মুড়ির দাম বাড়ায়। ভাই আপনার যোগান নাই, আপনার চাহিদা বেশি, আপনি দাম বাড়ায়েন না ভাই, এটাতে আল্লাহ অখুশি হয়। আজকে আপনি 10 টাকা কমে একটা জিনিস বিক্রি করেন, আপনার মজুদ শেষ হয়ে গেছে তাই বলে এরকম না, আপনার মজুদ শেষ হয়ে গেছে, মজুদ আপনি পাবেন, আল্লাহ দিবে, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ রিজিকের ব্যবস্থা আপনাকে এমনভাবে দিবে আপনি বুঝতে পারবেন। আজকে 10 টাকা কমাইতেছেন, কালকে 100 টাকা আল্লাহ বাড়ায় আপনারা কোন দিক থেকে যে আপনারে বরকতায় না দিবে আপনি বুঝতেও পারবেন না। যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন, আর ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।